আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। নিত্যদিনের মতো রাজনীতি চর্চা, রাষ্ট্রচিন্তা, রাজনীতির পাশা খেলা এসব নিয়ে আমি শেয়ার করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে এসেছি সমসাময়িক বিষয় বা আলোচনার শীর্ষে থাকা আমার বিবেচনায় একটা বিষয়কে নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে। যা আমাদের শেয়ার করা মানে হলো জানা বা মতামত, আমাদের ধারণা কি হতে পারে, এর ভবিষ্যৎ কি হচ্ছে বর্তমানে, এইসব বিষয় নিয়ে কথা বলা, যেটার আমি শিরোনাম করে থাকি রাষ্ট্রচিন্তা, রাজনীতি চর্চা এবং রাজনীতি থাকি রাজনীতির পাশা খেলা। সেই ধারাবাহিকতায় আজকের বিষয় যে অনেকদিন যাবৎ আমাদের সামরিক বাহিনী নিয়ে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী নিয়ে নানা রকম বক্তব্য জাতীয় পর্যায়েও আসছে এবং সোশ্যাল মিডিয়া, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সব জায়গায় আসছে এবং আলোচিত একটা বিষয়। কিন্তু সেই বিষয়টা আজকে একটা ভিন্ন রূপ লাভ করেছে গতকালকে থেকে। অর্থাৎ এতদিন আওয়ামী লীগ সমর্থক যারা আওয়ামী লীগের সমর্থক, তাদের সেনাবাহিনীর উপর খুব নির্ভরশীলতা ছিল, কারণ তারা ভাবতো যে সেনাবাহিনী একটা সঠিক ভূমিকা পালন করবে এবং সঠিক ভূমিকা পালন করলে, যেহেতু এই মুহূর্তে আমরা তারা কোনো অপরাধ কিংবা কোনো কর্মসূচি কিংবা কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট নয়, নীরব এবং সাধারণ জীবনযাপনের মধ্যে আছি, অতএব আমরা ন্যায় বিচারটা পাইলেই সেফ হয়ে যাব। অথবা এক দলের ধারণা ছিল, যারা রাজনীতি সচেতন বা রাজনীতির দলের নেতা, বিভিন্ন শ্রেণীর লোক তো রাজনীতি করে, ক্রস সেকশন অফ দ্য পিপল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনীতি করে, যে প্রধান চিফ, আর্মি চিফ সে হাসিনার আত্মীয়, সেই হিসাবে তিনি ফেভার করবেন, এরকম ভাবে। আবার কেউ ভাবে যে নানা রকম চিন্তা ভাবনা থাকে। তো সে যাই হোক, সেনাপ্রধান এখন পর্যন্ত সঠিক ভূমিকায় আছেন এবং এইভাবে কিন্তু সেনাবাহিনীকে বিতর্ক করে ফেলা হচ্ছে। এবং নতুন দল এনসিপি সেনাপ্রধান এবং সেনাবাহিনী সম্পর্কে যে বক্তব্য রাখলেন, সেটা ছিল একটা ভয়ঙ্কর বক্তব্য, যা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। আমার বিশ্বাস যে সেনানিবাস উড়িয়ে দেব ইত্যাদি ইত্যাদি। তো তারপর একটা নতুন পার্টি, এবি পার্টির সেক্রেটারি, সম্ভবত সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদ, কথিত ব্যারিস্টার ফুয়াদ, এ নিয়েও বিতর্ক আছে যে তিনি আদৌ ব্যারিস্টার নন। তো তিনি বলছেন সেনাবাহিনী সেনানিবাস সম্পর্কে 5ই আগস্টের আগে ঠিক যে বক্তব্যটা রেখেছেন, তার পুরো বক্তব্যটা সত্যি দেশের জন্য ক্ষতিকর এবং ভবিষ্যৎ একটা চরম মূল্য আমাদের দিতে হতে পারে। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে ছিল সেনাবাহিনী। বিডিআর হত্যাকাণ্ডের নিয়ে মন্তব্য করেছিলেন রাওয়া ক্লাবে, সেখান থেকেও একটা বিতর্কের সৃষ্টি হয় বা আলোচনার সৃষ্টি হয়। এভাবে সেনাবাহিনী একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ফিল্ডে আছে। তো সেনাবাহিনী, আমরা আসলে এরকম যে আমার পক্ষে কাজটা হচ্ছে কিনা, আমার পক্ষে কাজটা না হলেই সঠিক কাজ নয়, এই ধরনের একটা ধারণা আমাদের দেশের মানুষের মধ্যে বা আমাদের মধ্যে আছে। তো কেউ ভাবে যে সেনাবাহিনী সঠিক কাজ করছে না, অর্থাৎ যার পক্ষে যাচ্ছে না। এবং এটাও ঠিক যে সেনাবাহিনী ঠিক অতীতে সেনাবাহিনী দেখলে মানুষের যে একটা আতঙ্ক, মানুষের মধ্যে যে একটা ভয়, মানুষের মধ্যে যে একটা, সেটা এবারে ছিল না। সেটা আমি পজিটিভলি দেখি যে আধুনিক সেনাবাহিনী, আধুনিক মনস্ক সেনাবাহিনী, তো তাদের ভিতরে কেন আমাদের দেখলে কেন আতঙ্ক হতে হবে, ভয়ভীতি হবে? সেটা যারা দুর্নীতি করে, যারা অপরাধের সাথে জড়িত, তারা আতঙ্কিত হবে এবং ভয়ভীতি পাবে। সাধারণ মানুষ তো সেনাবাহিনী দেখলে ভয়ভীতি পাওয়ার কথা না। সে যাই হোক, তারপরে সেনাবাহিনী একটা সামরিক বাহিনী, তাদের একটা অ্যাটিচিউড, মুভমেন্ট, সেইটা বর্তমান সেনাবাহিনীর সাথে মিলছে না। এই নিয়ে একটা কথোপকথন আমাদের দেশে প্রচলিত আছে। ইদ্রিস বাহাদুর, মাহবুবুর রহমান এবং সবুজ মজুমদার অনেকেই আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। তো এইসব নিয়ে আলোচনার একটা চূড়ান্ত পর্যায়ে আছে এবং সেনাবাহিনীর উপর
একটা রাজনীতিটা টোটালি নির্ভর করে। কেন নির্ভর করলো, কেন সেনাবাহিনীর দিকে সবার দৃষ্টি পড়লো? আপন সমুদ্র বিটুল ওয়ান্টস টু জয়েন ওয়েট। তো কেন নির্ভর করলো? নির্ভর করলো এই কারণে যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে, এই সরকারটা সেনানিবাসে গঠিত হয়েছে এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান গঠন করে দিয়েছেন। এটা সত্য কথা। এই কারণে মানুষ মনে করে যে এই সরকারেরটায় কোনো অন্যায়মূলক কাজ করতে পারবে না, তাহলে সেনাপ্রধানের একটা সেখানে ভূমিকা থাকবে। কিন্তু সেই ভূমিকাটা দেখা যাচ্ছে না এবং সেনাবাহিনীকেও দেখা যাচ্ছে না। বলে মনে করে যারা এটা কাজটা করলে তাদের উপকৃত হতো তারা। যেটা আমি বলেছি যে আমার পক্ষে কাজটা না গেলেই কাজটা ঠিকঠাক মতো হচ্ছে না, এই ধরনের একটা মানসিকতা আমাদের আছে। তো সেই ধারাবাহিকতা বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্যে একজন মেজর সাহেব, মেজর জাহেদ সাহেব, তিনি ময়মনসিংহে একটা ঘটনা ঘটেছে যে একজন প্রিন্সিপাল কে তিনি ধরেছেন এবং তিনি বলেছেন যে তিনি অনলাইনে আওয়ামী লীগকে সংগঠিত করছেন। এই পোস্ট আসার পর বা এই ভিডিও আসার পর থেকে সেই সেনাবাহিনী অফিসারকে নিয়ে, সেনাবাহিনী নিয়ে যারা এতদিন সেনাবাহিনীকে, বিশেষ করে আওয়ামী লীগ সমর্থক যারা, তারা এতদিন সেনাবাহিনীকে নিয়ে তাদের অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা ছিল, বা এই যদিও আমি একমত না এই আশা আকাঙ্ক্ষার সাথে, কারণ আমার দৃঢ় বিশ্বাস আত্মীয়তার রিলেশনশিপ দিয়া রাষ্ট্রে শক্তিশালী শাসক হওয়া যায়, বা রাজনীতি বা দর্শনকে, রাজনৈতিক আদর্শকে প্রতিষ্ঠিত করা যায়, এই বিশ্বাসটা আমি কোনো সময় করি না। আমি করি না বলতে ইতিহাসের আমি কোথাও পাই নাই যে আত্মীয়তার বন্ধনে আপনি একটা নেটওয়ার্ক সৃষ্টি করে বা আত্মীয়তার বন্ধনে একটা সেট আপ করে তারপর একটা রাজনৈতিক দলের আদর্শ কিংবা শাসন করার একটা কৌশল প্রতিষ্ঠিত হতে পারে, এটা আমি বিশ্বাস করি না। এমনকি নেপোলিয়ান পর্যন্ত পায় নাই, নেপোলিয়ান পায় নাই, ব্যর্থ হয়েছে। তিনি তার মামাতো বোন, ফুফাতো ভাই এসব অনেককে এনেছেন। তো আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে একটা ধারণা ছিল, বা এই গভর্নমেন্টকে যারা পছন্দ করে না, যে তাদের মধ্যে একটা ধারণা ছিল যে সেনাপ্রধান তাদের পক্ষে কাজ করবে, এইরকম একটা ধারণা ছিল, বা সামরিক শাসন আসুক, অন্তত আমাদের একটা তৃতীয় পক্ষ, সামরিক শাসনকে বানানো হচ্ছে একটা তৃতীয় পক্ষ, সে কারণে তারা আসুক, এরকম অনেক জল্পনা কল্পনা ছিল, যদিও আমি এর সাথে একমত না। এরপর গত 2 মাস 1 মাস আগে ঘটনাটা আর এক রকম হয়ে গেল। কি, সেনাপ্রধানের সাথে বিএনপির একটা সমঝোতা হয়েছে, রয়ের একটা সমঝোতা হয়েছে, অর্থাৎ এখন তিনি নাই। যাই হোক, সেটা অল্প বিস্তর ছিল। এরপর গতকালকে ময়মনসিংহে মেজর জাহেদ সাহেবের প্রিন্সিপাল গ্রেপ্তারের মধ্য দিয়ে একটা মাঠে আসতেছে, এখন দেখতেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজে এবং বন্ধুদের সাথে, যে এনসিপির হয়ে কাজ করছে সেনাবাহিনী। একজন মেজরের কর্মকাণ্ড দিয়ে আপনি টোটাল সেনাবাহিনীকে মন্তব্য করা বা টোটাল সেনাবাহিনীর ধারণাকে আপনি চিন্তা করতে পারেন না। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? শহীদুল্লাহ, এসকে আবদুল্লাহ, এসকে আফরান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো একজন মেজর, জুনিয়র কর্মকর্তা, একজন মেজর মানে কিন্তু একটা জুনিয়র কর্মকর্তা সেনাবাহিনীর লং কোর্স, তো সে দিক থেকে একজন মেজরের একটা অ্যাক্টিভিটিস বা একটা কর্মকাণ্ডকে নিয়ে আপনি সমগ্র সেনাবাহিনীকে আপনি ধারণা নিতে পারেন না। এটা এই ধরনের ধারণা আওয়ামী লীগ কর্মীরা এবং বিএনপি কর্মীরা নিয়ে থাকে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি, এটা খুবই খারাপ রাজনীতির জন্য, এইটা খুব খারাপ। এই জন্য বলছি যে খুব, আমি দেখতে পাচ্ছি খুব খারাপ হয়েছে। আওয়ামী লীগ বিএনপির কর্মীদের ধারণার লেভেল এত মানে নিম্নমানের, যে কারণে তারা এই কাজটা করে থাকে। ছোট্ট একটা বিষয় দেখে তারা জাতীয় রাজনীতি বা আওয়ামী লীগ বিএনপির মতো রাজনৈতিক দলকে তার সাথে মিশিয়ে ফেলে, সেটা ঠিক হবে না। কারণ এইরকম ঘটনা আমাদের দেশে একটা সময় অনেক ঘটেছে। জেনারেল এরশাদের সামরিক শাসনের সময় অনেক আর্মি অফিসাররা তাদের ব্যক্তিগত স্বার্থ, বন্ধু বান্ধবের রিকোয়েস্ট রক্ষা করতে গিয়ে অনেক টুকিটাকি ঘটনার সাথে জড়িয়ে, ছোট্ট একটা দেশ বাংলাদেশ, 54,000 বর্গ মাইল, এখানে অনেকে আছে, অনেকের সাথে অনেকের আত্মীয়তা, পরিচয়, সম্পর্ক, বন্ধুত্ব, এই বন্ধন থেকে অনেক কিছু হয়ে থাকে। আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে
এইভাবে ঢালাও মন্তব্য করে আপনাকে দাঁড়াতে হবে, সেনাবাহিনীর উপর ভরসা রাখতে হবে। রাষ্ট্রবিজ্ঞান এর বাইরে কিছু বলেনি, সেই দিক বিবেচনা করে আমাদের কথা বলতে হবে। অতএব আপনি দেশের পরিস্থিতি যাই হোক, রাজনৈতিক পরিস্থিতি যাই থাকুক, শেষ পর্যন্ত ভরসার জায়গা কিন্তু সেনাবাহিনী। অতএব আপনাকে সেনাবাহিনীর উপর ভরসা রাখতে হবে, যেহেতু আপনার দেশের পুলিশ বাহিনী ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে। কেউ কেউ বলছেন যেহেতু 1971 সালে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল পুলিশ বাহিনী, অতএব পুলিশ বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেইটা আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে। তো এখানে 71 থাকবে না, একটা 24-এর স্বাধীনতা, একটা জুলাই চেতনা, এই সমস্ত অর্থাৎ একটা বিষয়কে একদম পাল্টে ফেলার একটা প্রক্রিয়া তো চলছে, এবং আন্তর্জাতিকভাবে সেই প্রক্রিয়ার সাথে বা জুলাই আগস্টের ঘটনার সাথে একটা বিষয় জড়িত আছে। প্রতিবেশী বৃহৎ দেশ ভারতেরকে উপেক্ষা করা, যত বক্তৃতা দেয়, যত কথা বলে, সে ভারতকে উপেক্ষা করা কঠিন। এবং ভারত তার পার্শ্ববর্তী দেশগুলির সাথে যে প্রতিবেশী সুলভ, দাদাভাই সুলভ আচরণ করে, সেটাও তো মিথ্যা নয়, সেটাও সত্য। আবার তাকে আপনি একদম ব্যক্তিগত পর্যায়ে নিয়ে উপেক্ষা করা, সেইটাও কঠিন। রাজনীতির এই বিষয়গুলি অত্যন্ত সঠিকভাবে উপলব্ধি করতে পারে না বলে আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী ভাইয়েরা, এবং যে কারণে বাংলাদেশ নেতা নির্ভর আওয়ামী লীগ। কিরকম নেতা, লিডার কি বলেন, লিডার কি বলেন তার উপর নির্ভর করে। আমি আওয়ামী লীগের কাউন্সিলেও দেখেছি যে নেত্রী যে সিদ্ধান্ত দেবে সবাই সেটা মাইনে নেবে। তাহলে এত অর্থ অপচয় করে, কাউন্সিল করে, পরিশ্রম করে, এত আয়োজন, এত কিছু কি দরকার ছিল? সকল সিদ্ধান্তের মালিক নেত্রী। এই ধরনের একটা মানুষ এইভাবে করতে করতে আমরা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি যে আমাদের এখন নিজস্ব চিন্তার, রাষ্ট্রচিন্তার, রাজনীতি চিন্তার, রাষ্ট্রচর্চার জায়গাটা আমাদের কাজ করছে না। আমাদের নেত্রী কি বলে, লিডার কি বলে, এই ধরনের একটা মানসিকতা আমাদের মাইন্ডসেটে ঢুকে গেছে। ট্রাম্প ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ফিরে আসবে, যুক্তিহীন, অযৌক্তিক, লজিক ছাড়া কথাবার্তা রাজনৈতিক কর্মীরা বা রাজনৈতিক দলেরা বলতে পারে, এইটা বাংলাদেশে আসলে এই আওয়ামী লীগ বিএনপি দুটি রাজনৈতিক দলে দেখা যায়। যে দলে রাজনীতির চর্চা হয় না, রাজনীতি নিয়ে কোনো রাষ্ট্রচিন্তা হয় না এবং রাজনীতি চর্চা হয় না, অথচ একটা রাজনৈতিক দলের কর্মী বাহিনীর প্রধান কাজ রাষ্ট্রচিন্তা করা এবং রাজনীতি চর্চা করা। এবং এটা হয় না বলেই সেই সুযোগে এই আপনার টোকাই সাগর, কসাই কালু এরা এসে রাজনৈতিক দলগুলিতে জায়গা পায় এবং জায়গা করে নেয়। যেহেতু নেতা নির্ভর দল, একক নেতৃত্ব নেতার হাতে, অতএব নেতা তার সবচেয়ে বেশি আনুগত্যের ছেলেটাকে, কর্মীটাকেই জায়গা দেয়। সিটকে পরে একটু সচেতন, একটু সংগ্রামী কর্মীটা। তারপর রাজনীতি বিমুখ হয়ে সে তার অন্য জীবনে প্রবেশ করে, রাজনীতি কাঙাল হয়ে যায়, রাজনৈতিক দল দারিদ্রতার কষাঘাতে ভোগে। অসুস্থ রাজনীতি চর্চা সেখান থেকেই আমাদের দেশে এসেছে আওয়ামী লীগ এবং বিএনপিতে। এবং সেই কারণেই আজকে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ এবং সার্জিস ভুইয়া এবং হান্নান মাসুদ, তুষার, এই সমস্ত ছেলেরা এই দুটি রাজনৈতিক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে, ভয় করে না এবং বেয়াদবি করে এবং ইতিহাসের পাতা থেকে নতুন ইতিহাস শিখায়। এই অসুস্থ রাজনীতির প্রক্রিয়া থেকে বের হতে হলে আপনাকে অবশ্যই রাজনীতি চর্চা করতে হবে এবং রাষ্ট্রবিজ্ঞানের যেই সূত্রগুলি এখন পর্যন্ত প্রচলিত আছে সেই সূত্রগুলির মধ্য থেকেই আপনাকে রাষ্ট্রের কাঠামো নিয়ে ভাবতে হবে। আপনি ময়মনসিংহে একজন মেজরের একটি কর্মকাণ্ড দিয়ে, হ্যাঁ তার বক্তব্যটা ভাইরাল হয়েছে, তিনি বলেছেন যে এই প্রিন্সিপাল অনলাইনে আওয়ামী লীগকে সংগঠিত করছেন বলে তিনি প্রমাণ পেয়েছেন। এখন প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ কি আওয়ামী লীগ করা কি অপরাধ? হ্যাঁ, একই মুহূর্তে তো আওয়ামী লীগ করা অপরাধ, নিষিদ্ধ ঘোষিত দল। আওয়ামী লীগ এখন রাস্তায়
মব ভায়োলেন্সের শিকার হয়। আওয়ামী লীগ এখন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আওয়ামী লীগকে এখানে একটা ইয়াতে দাঁড়া করানো হয়েছে। এখন তিনি বায়াস্ট হয়ে বা ভুল সিদ্ধান্তের কারণেও তিনি কিছু করে থাকতে পারেন। অনলাইনে আওয়ামী লীগকে সংগঠিত করার প্রয়োজন পড়ে না এই ধরনের রাজনৈতিক দলরা। আর আমার অনলাইনেও তো অনেক আওয়ামী লীগের সাথে যোগাযোগ আছে, আমরা আওয়ামী লীগের আত্মসমালোচনা করি, অনেক আমার ফ্রেন্ড লিস্টে অনেক আওয়ামী লীগ আছে। আমি তাদেরকে কি বলতে পারি যে তো আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন না? আমাদের সমাজে বিএনপির অনেকের সাথেও তো আমাদের যোগাযোগ আছে, সেনা কর্মকর্তাদের সাথেও তো আমাদের যোগাযোগ আছে। আমাদের এই সমাজে তো আমরা সবাই মিলে মিশে একত্রে থাকি। জামাতের দুইটি সিনিয়র নেতাদের সাথেও আমাদের যোগাযোগ আছে বা থাকতে পারে না। তাই বলে কি আমি সেটা চিহ্নিত হয়ে যাব? এখন অনলাইনে এই কারণে এখন আর আওয়ামী লীগের কর্মীরা কালকে থেকে দেখতেছি যে সেনাবাহিনী এখন এনসিপি আর জামাতের প্রতিনিধি হয়ে গেছে, এই বক্তব্য দিচ্ছে। ওই কোনো কিছু বলার আগে কোনো কিছু মানে আপনি একটা রাজনৈতিক মানে বিবৃতি বা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে অনেকবার ভাবতে হবে, অনেক দিকে ভাবতে হবে, তারপর রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। বিপর্যয় রাজনীতি থাকে, বিপর্যস্ত পরিস্থিতি এবং প্রাণনাশের ঘটনাও তো রাজনীতিতে ঘটে, কিন্তু তাই বলে কর্মী বাহিনীকে তাদের রাজনীতি করার বা রাজনীতি চর্চা করার যে অভ্যাস সেটা গড়ে তুলতে হবে। ছোট্ট ছোট্ট বিষয়কে আপনি বিশ্লেষণ করে একটা বড় বিষয়ের সাথে, জাতীয় ইস্যুর সাথে জড়িয়ে দিতে পারেন, কিন্তু সেটা সঠিক রাজনীতি চর্চা না। তাই আমি বলবো, ইতিপূর্বে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে যারা বিশেষ করে ব্যারিস্টার ফুয়াদ এবং হাসনাত এরা আজে বাজে কথা বলে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, এটা সত্য। আমার বিশ্বাস বাংলাদেশ আওয়ামী লীগ কর্মী বাহিনী তা করবে না, করা উচিত না। এইটা তো সত্য যে জননেত্রী শেখ হাসিনা সেনাবাহিনীতে তার যে আত্মীয়তার সুযোগ করায় আজকে সেনাবাহিনীর প্রধান বিপদে পড়েছে। আজকে আওয়ামী লীগের কর্মীরা চায় সেটা হয়ে যেতে পারত যদি সেনাবাহিনী প্রধান আত্মীয় না হতেন, সেটাও ভাবতে হবে। এবং আরো আমি দেখেছি যে হানিফ সাহেব জয়েন্ট সেক্রেটারি আওয়ামী লীগ, তার বড় ভাইয়ের ছেলে সেও বোধহয় সেনা কর্মকর্তা। অর্থাৎ মেজর জেনারেল তারেক সিদ্দিকী অনেক অপকর্ম, আমি বলবো অপকর্ম মানে দুঃশাসন বা চেপে বসা শাসন দীর্ঘদিন এই সেনানিবাসে বসে চালিয়েছে, যে কারণে তার কাজটা যার বিপক্ষে গেছে সেই সেনা কর্মকর্তা বা সেই অংশটা তো আওয়ামী লীগের উপর চটে আছে। এতটুকু বুঝতে কষ্ট হয়। আমি যার জন্য শেষ পর্যায়ে বলতে বাধ্য হলাম, শেখ রেহানার দেবর তারেক সিদ্দিকী, মেজর জেনারেল তারেক সিদ্দিকী ক্যান্টনমেন্টে বসে এই 15 বছর যে কাজকর্ম করেছে তা কি সকল সেনাবাহিনীর পক্ষে গেছে? যায় নাই। যাদের পক্ষে গেছে ভালো, যাদের বিপক্ষে গেছে তারা আওয়ামী লীগের উপর অখুশি হয়েছে, শেখ হাসিনার উপর অখুশি হয়েছে। সেখান থেকে এখন আওয়ামী লীগের এই জায়গাটা বুঝতে হবে, আত্মীয়তা রাজনীতি আদর্শের হাতিয়ার হতে পারে না। অতএব আমরা যেন তারপরও সচেতন হয়ে কথা বলি এবং সেনাবাহিনী সম্পর্কে আওয়ামী লীগের কোনো কর্মী বা আওয়ামী লীগের কোনো সমর্থক হাসনাত বা ব্যারিস্টার ফুয়াদের মতো লাগামহীন বক্তব্য রাখবে, এটা আশা করি না। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।